বাংলাদেশের মার্কেটে জাতীয় কুলার খ্যাত ডিপকুলের মিস্টিক লাইনআপকে টেক্কা দেওয়ার মতো কুলার এখন পর্যন্ত মার্কেটে কেউই আনতে পারেনি, এবং কেউ বলতে এখানে ডিপকুল নিজেও তাদের লাইনআপ দিয়ে এই কুলারটাকে বিট করতে পারে নাই। যেমন এলপি সিরিজ, এলকিউ সিরিজ এবং এলই ভি2 সিরিজ। তবে এলএম সিরিজ, এলকিউ আলট্রা সিরিজ এবং স্পার্টাকাস সিরিজ দিয়ে বিট করার একটা চান্স রয়েছে। আর এই আশা নিয়ে সিএসআই থেকে পাঠানো হয়েছে এলএম 360 মিলিমিটার কুলারটা। এখন এই কুলারটা কিরকম পটেনশিয়াল সেটা নিয়ে কথা হবে পুরো ভিডিও জুড়ে। থাকছে আমি শোয়েব রায়হান, আপনারা দেখছেন ভেন্ডি বিল্ডার বাংলাদেশ। শুরুতেই কম্পিউটার অ্যানালাইসিস। ডিপকুলের এলএম 360 কুলারটি মূলত দুটো ভ্যারিয়েন্টে আসছে, একটা হোয়াইট আর একটা ব্ল্যাক। এগুলোর বাজার মূল্য হচ্ছে 13,000 টাকা। তবে এখানে সিএসআই একটু রেসিজম করেছে, তারা হোয়াইটটার দাম 300 টাকা বেশি রেখেছে। আর এভাবেই যুগে যুগে কালোর সাথে আপনি বৈষম্য করে যাচ্ছি, স্যাড সাহাত। আর এই কুলারের সাথে রয়েছে 5 বছরের ওয়ারেন্টি। এই কুলারের সাথে কম্পিটিশনে রয়েছে ফার্স্ট প্লেয়ার X360 ARGB হোয়াইট কুলার, যার বাজার মূল্য 13,000 টাকা, যার ওয়ারেন্টি হচ্ছে 5 বছর। এরপরে রয়েছে কুলার মাস্টার লিকুইড 360L কোর হোয়াইট, যার বাজার মূল্য হচ্ছে 13,000 টাকা এবং ওয়ারেন্টি মাত্র 3 বছরের। তারপরে রয়েছে ডিপকুলের LD 360 মিলিমিটার কুলার, যার বাজার মূল্য হচ্ছে 13,400 টাকা এবং ওয়ারেন্টি থাকছে 5 বছরের। থার্মালাইট ফ্রোজেন ওয়ারফ্রেম 360 কুলারটার প্রাইস ধরা হয়েছে 12,000 টাকা এবং সাথে ওয়ারেন্টি থাকছে 5 বছরের। এবং সর্বশেষ রয়েছে জিগমাটেক কানেক্ট 360 মিলিমিটার কুলারটি, যার প্রাইস হচ্ছে 15,000 টাকা এবং সাথে থাকছে 3 বছরের ওয়ারেন্টি। এই কয়টা কম্পিটিটরের মধ্যে সবচেয়ে হাড্ডাহাড্ডি হয়তো বা লড়াইটা হবে থার্মালাইটের ফ্রোজেন ওয়ারফ্রেমের সাথে। চলেন এবারে এই কুলারটাকে আনবক্স করে দেখা যাক ভিতরে কি কি রয়েছে। কুলারটা আনবক্স করলে ডিপকুলের ব্রাউন সিগনেচার বক্স দেখতে পাবেন। এবং এই কুলারটার সাথে ফ্যান্সি কোনো অ্যাক্সেসরিজ নেই, শুধু রয়েছে মাত্র কুলার এবং তার অ্যাক্সেসরিজের বক্স। অ্যাক্সেসরিজ বক্সে আপনি মোটামুটি সকল ধরনের স্ক্রু এবং মাউন্টিংগুলো পাবেন, এবং পাম্পের কোল্ড প্লেটে দেওয়া থাকছে প্রি অ্যাপ্লাইড থার্মাল পেস্ট। আর সর্বশেষ থাকছে ম্যানুয়াল, এর বাইরে তেমন কিছুই নেই। অ্যাক্সেসরিজের বক্সে পাচ্ছেন আপনি 2 ধরনের ফ্যান মাউন্টিং স্ক্রু, প্লাস্টিকের ইন্টেল ব্যাকপ্লেট, যদিও অন্যান্য ফ্ল্যাগশিপ সিরিজে মেটালের ইন্টেল ব্যাকপ্লেট দেওয়া হয়, তবে এটিতে প্লাস্টিকেরটি দেওয়া হয়েছে। এরপরে রয়েছে কুলার মাউন্টিং এর জন্য থাম্ব স্ক্রু, ইন্টেল ও এমডি এর জন্য মাউন্টিং ব্র্যাকেট, এবং মাউন্টিং ব্র্যাকেটগুলোকে পাম্পের সাথে অ্যাটাচ করার জন্য মাউন্টিং ব্র্যাকেট স্ক্রু। এরপর রয়েছে LGA 1200 এবং LGA 115X এর জন্য কম্বাইন্ড, এবং LGA 1851 এবং 1700 এর জন্য কম্বাইন্ড 2 ধরনের প্লাস্টিক স্ট্যান্ড অফ। এরপরে আপনি পাবেন M5 এবং M4 এর জন্য থাকা মেটাল এবং প্লাস্টিকের সমন্বয়ে তৈরি স্ট্যান্ড অফ গুলো। অ্যাক্সেসরিজ বক্সের অ্যাক্সেসরিজগুলোর নাম শুনে বা পড়েই হয়তোবা বুঝে ফেলেছেন যে এই কুলারটি কোন কোন CPU সকেটে সাপোর্ট করবে। তারপর আপনাদের সুবিধার জন্য বলে দেওয়া হচ্ছে ইন্টেলের ক্ষেত্রে LGA 1851, 1700, 1200, 1151, 1150 এবং 1155, এবং এমডি এর ক্ষেত্রে M5 এবং M4 এর সকেট সাপোর্ট রয়েছে, অর্থাৎ বেসিক সকল সকেট সাপোর্টই পাবেন। এবারে এই কুলারের পাম্পের দিকে একটু নজর দেওয়া যাক। এইটার শেপটা একটু উইয়ার্ড লাগে অনেকটা আমার কাছে, বাট আপনাদের কাছে পছন্দ হতে পারে। এটা অনেকটা কোন অক্টাগোনাল শেপের মতো, যার ডাইমেনশন হচ্ছে 90x80x63 মিলিমিটার। পাম্পের সাইডে ARGB এর ছোঁয়া রয়েছে, আর উপরে সবার কাঙ্ক্ষিত একটা ডিসপ্লে রয়েছে। ডিসপ্লে দেখে আবার অনেকে আপনারা আবেগে আপ্লুত হয়ে যান, কারণ ডিসপ্লে দিছে, তাও আবার হচ্ছে কাস্টমাইজেবল, তাও IPS প্যানেল। হোয়াটএভার, ডিপকুলের মিস্টিকে ছিল TFT প্যানেল, বাট এখানে দেওয়া হয়েছে IPS প্যানেল, সো একটু আপগ্রেড দেওয়া হয়েছে, ওই জন্য প্রাইসটা তারা বাড়ায় নাই, বরং কমই রাখছে। তো এই পয়েন্টে এসে বাংলাদেশের অন্যতম একটা পপুলার ব্র্যান্ড আর্কটিককে ডিপকুল খোটা দিতেই পারে। সো ডিপকুল বি লাইক আর্কটিক ডু দিস অ্যান্ড দেন টপ। তবে ডিপকুলের জানা উচিত এর থেকে কম বাজেটেও মার্কেটে ডিসপ্লেওয়ালা কুলার অ্যাভেলেবল রয়েছে। যাই হোক, ডিপকুল ক্লেম করেছে এই কুলারে তারা তাদের লেটেস্ট জেনারেশনের পাম্প ব্যবহার করেছে, অর্থাৎ তারা তাদের 6th জেনারেশনের পাম্প ব্যবহার করেছে, যেখানে ডিপকুল মিস্টিক 360 তে তারা 5th জেনারেশনের পাম্প ব্যবহার করেছিল। এই পাম্পের স্পিড 2400 থেকে 3400 RPM এর মাঝামাঝি আপনি কন্ট্রোল
কন্ট্রোল করতে পারবেন। তার বাইরে +-10% এর রেট তো রয়েছেই। পাম্পের উপরের দিকে 2.4 ইঞ্চির একটা আইপিএস ডিসপ্লে দেখতে পারবেন, যার রেজোলিউশন হচ্ছে 320x240 পিক্সেলস। এই ডিসপ্লেকে কন্ট্রোল করার জন্য আপনি ডিপকুলের ওয়েবসাইট থেকে ডিপ ক্রিয়েটিভ নামের অ্যাপটি নামিয়ে নিতে পারেন এবং এর মাধ্যমে আপনি এই ডিসপ্লেটিকে কন্ট্রোল করতে পারবেন। ডিসপ্লেতে আপনি আপনার মন মতো টেম্পারেচার, গ্রাফ, ডিটেইলস, টাইম, ফ্রিকোয়েন্সি অনেক কিছু শো করতে পারবেন। তার বাইরে আপনার মন পছন্দের মিডিয়া, জেপিজি, জিআইএফ, ভিডিও অনেক কিছুই প্লে করতে পারবেন। ইন্টারেস্টিংলি ডিপকুল আপনাকে 6টা ডিফারেন্ট মোড দিয়েছে এই ডিসপ্লেটাকে কন্ট্রোল করার জন্য, যার মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লেগেছে জেন মোড। ট্রাইক্স বা হচ্ছে আরজির মতো কুলারগুলোতে আপনি দেখতে পারবেন যে তাদের পাম্পের জন্য যে ডিসপ্লেটা থাকে সেটাকে কন্ট্রোল করার জন্য বা সেটাকে রিসোর্স সাপোর্ট দেওয়ার জন্য একটা আলাদা এমবেডেড সিস্টেম দেওয়া থাকে, বাট ডিপ কুল বা অন্যান্য বাজেট সেগমেন্টের কুলারগুলোতে এই এমবেডেড সিস্টেমটা দেওয়া যায় না। তো ওই ক্ষেত্রে আমাদের কম্পিউটারের রিসোর্সটাই এই অ্যাপ অথবা এই ডিসপ্লেগুলো ব্যবহার করে থাকে। তো অনেক সময় দেখা যায় আমাদের পিসিকে আমরা হাই লোডে ইউজ করতে চাচ্ছি, তখন দেখা যায় কিছুটা রিসোর্স এই আমাদের কুলার দখল করে রাখে। তো আপনি যখন জেন মোডটা ওপেন করে রাখবেন তখন দেখা যাবে যে এই কুলারটা ডিসপ্লেকে কন্ট্রোল করার জন্য যত মিনিমাল পসিবল রিসোর্স ইউজ করতেছে অথবা সেই রিসোর্সটা ইউজ করা অফ করে দিবে, যার কারণে আপনার এই ডিসপ্লেটা খুব কম পরিমাণে রিফ্রেশ হতে থাকবে, অর্থাৎ আপনি কম পরিমাণে রিফ্রেশ ডাটা বা নতুন ডাটা দেখতে পারবেন। তো ওইটা খুব একটা প্রবলেম না, বাট ফিচারটা খুবই ইউনিক বা বলার মতো। তবে এত কিছু ভালোর মধ্যেও ডিপকুলের একটা বদনাম রয়েই যায়, সেটা হচ্ছে তাদের পাম্পের সমস্যা। তাদের এলটি সিরিজও পাম্পের সমস্যা ছিল এবং মিস্টিক সিরিজও পাম্পের সমস্যা ছিল। মিস্টিক সিরিজের সময় পাম্পের যে হিউজ প্রবলেমটা ছিল সেটা আমরা খুলে দেখিয়েছিলাম এবং ব্যাখ্যা করেছিলাম। অলরেডি মিস্টিকটাকে তারা খুব দ্রুত ইউএল বা এন্ড অফ লাইফ টাইমের মধ্যে নিয়ে চলে গিয়েছে। কেন এত তাড়াতাড়ি করলো সেটা তারাই ভালো জানে, বাট আমরা ধারণা করছি যে তাদের এই পাম্পের সমস্যার জন্যই তারা এটাকে খুব দ্রুত ইউএল এ পাঠিয়ে দিয়েছে এবং সেটারই সাকসেসর ভার্সন হিসেবে এই LM360 তারা নিয়ে এসেছে। যাই হোক, মিস্টিকের ওই ভিডিওটা আপনাদের ডেসক্রিপশন বক্সে বা পপ আপ আইকনে আপনারা দেখতে পারবেন, চাইলে ওখানে দেখে আসতে পারেন কি প্রবলেম ছিল। তবে এই LM360-তে এই প্রবলেমটা আছে কিনা সেটা আমরা 100% বলতে পারছি না, কারণ খুব শর্ট টাইমের মধ্যে এই কুলারটা রিভিউ করা হয়েছে। পাম্পের এইসব প্রবলেম ধরার জন্য একটা লং টার্মের রিভিউ দরকার হয়, সেই ক্ষেত্রে মিনিমাম হলো 1 থেকে 1.5 বছরের কাছাকাছি একটা সময় দরকার হয়, সেটা হয়তো বা আমাদের কাছে আপাতত নেই। তবে আমরা ট্রাই করবো এই কুলারটার বয়স যখন 1 থেকে 1.5 বছরের কাছাকাছি হবে তখন এটার পাম্পগুলো খুলে এটার কি অবস্থা রয়েছে সেটা দেখানোর জন্য। এই কুলারটি টিউবের লেন্থ দেওয়া হয়েছে 410 মিলিমিটার এবং এর উইডথ দেওয়া হয়েছে 11.50 মিলিমিটার। তবে এর ইন্টারনাল ডায়ামিটার কত সেটা আমরা বলতে পারছি না। টিউবগুলো অ্যাজ ইউজুয়াল ব্রেডেড, আহামরি তেমন কিছুই নেই। কুলারটি 360 মিলিমিটারের কুলার হলো এর ডাইমেনশন কিন্তু একটু বড় লেন্থের ক্ষেত্রে, যা হচ্ছে 402 মিলিমিটার ইন্টু 120 মিলিমিটার ইন্টু 27 মিলিমিটার। এই এক্সট্রা লেন্থটুকু লাগার কারণ হচ্ছে অ্যান্টিলিক টেকনোলজি। এখন অ্যান্টিলিক টেকনোলজিটা কি সেটাও প্রপারলি মিস্টিক 360 ভিডিওতে এক্সপ্লেন করা হয়েছিল, চাইলে আপনারা ডেসক্রিপশন থেকে ওটা চেক করে নিতে পারেন। এখন অ্যান্টিলিক টেকনোলজির কারণে আপনি একদিকে যেমন সুবিধা পাবেন তেমনি কিছু অসুবিধাও পোহাতে হবে। যেমন অ্যান্টিলিক টেকনোলজির কারণে যেই রেডিয়েটরের লেন্থটুকু বেড়েছে, এই লেন্থের কারণে অনেক সময় কম্প্যাক্ট সাইজের যেসব কেসের মধ্যে 360 সাপোর্ট দেওয়া থাকে সেসব কেসে এই কুলারগুলোকে বসানো যায় না। সেটা মিস্টিক হোক, সেটা LM সিরিজ হোক আর LT সিরিজ হোক, সবগুলোতেই মোটামুটি অ্যান্টিলিক টেকনোলজি রয়েছে। আপনাকে কিছুটা সেফটি দেয় বাট কিছুটা প্যারাও দেয়। সেই ক্ষেত্রে আপনি পারচেস করার সময় অবশ্যই শুধু 360 মিলিমিটারের ক্লিয়ারেন্স দেখবেন না, দেখবেন যে ডিপ কুলার এই কুলারটা আপনার ওটাতে বসবে কিনা, বা 402 বা 405 মিলিমিটারের একটা ক্লিয়ারেন্স রয়েছে কিনা। এই কুলারের রেডিয়েটরটির ফিন ডেন্সিটি হচ্ছে 20 fpi বা ফিনস পার ইঞ্চ এবং এটা অ্যাজ ইউজুয়াল অ্যালুমিনিয়ামের তৈরি। রেডিয়েটরটি আপনাকে একটা ক্লিন লুক দিবে, কেননা এতে কোনো ব্র্যান্ডিং বা লোগো লাগানো নেই, একদমই ক্লিন মিনিমাল একটা ম্যাট ফিনিশিং রয়েছে। কিন্তু রেডিয়েটরটির এক পাশ যেমন ক্লিন, ঠিক তার অন্য পাশটি হচ্ছে তারের বেড়াজাল। এখানে হিউজ পরিমাণে কেবল, হিউজ না, একটাই কেবল রয়েছে, বাট এই কেবলটা দেখতে খুব একটা ভালো দেখায় না। ভেন্ডি বা লিয়ানির মতো কেবললেস হলেই আশা করি ভালো হইতো, বাট কেন জানি তারা এখনো কেবল দিয়ে ডিজি চেনের মধ্যেই পড়ে রয়েছে। হয়তো তারা ওই ধরনের টেকনোলজি বা মডিফিকেশনগুলোতে সুইচ করতে পারে, বাট কেন করছে না সেটা তারাই বলতে পারে। অ্যান্ড ফাইনালি এই কুলারের ফ্যান, এই কুলারের যে ফ্যানটা ব্যবহার করেছে তা পার্সোনালি আমি পছন্দ করি না, বাট আপনাদের পছন্দ হইতে পারে। পছন্দ জিনিসটা সাবজেক্টিভ। ওয়েল, কেন পছন্দ করি না? প্রথমত হচ্ছে এর যে ফ্যানের মাঝখানে যে হাফটা রয়েছে সেটা অনেকটা একটু স্মল অ্যান্ড রাউন্ডি শেপের, অ্যাজ ইউজুয়াল শেপ থেকে একটু ডিফারেন্ট, যেটা হয়তো বা দেখতে আপাতত দৃষ্টিকটু লাগতেছে কারণ আমরা এই ধরনের শেপ দেখতে ইউজ টু না, এই কারণে হতে পারে। আবার এক্স্যাক্টলি দেখতে এটা অনেক খারাপও লাগে না, কারণ এর শেপটা অনেকটা এরোপ্লেনের যে প্রোপেলার রয়েছে বা মাঝখানের যে ইঞ্জিন রয়েছে তার মতো দেখতে অনেকটা। এর বাইরে ফ্যানের লুকসটা মোটামুটি ক্লিন বলা যায়, কারণ ব্লেডগুলোতে তেমন কোনো RGB নেই, একটু সলিড কালারের ব্লেডস, বাট এর সাইডে রয়েছে রিং শেপের লাইট। এখন রিং শেপের লাইটটার কারণে কারো কাছে ভালো লাগতে পারে, আবার কারো কাছে খারাপও লাগতে পারে। এই ধরনের ফ্যানের একটা আলাদা ফ্যান বেজ রয়েছে। এখন কার কার পছন্দ সেটা তো বলা যায় না, লুকসের উপর ডিপেন্ড করে, আপনাদের চয়েসে যদি থাকে আপনারা নিতে পারেন। 3টি ইন্ডিভিজুয়াল ফ্যান এই কুলারের রেডিয়েটরে প্রি মাউন্টেড বা প্রি ইনস্টল অবস্থায় থাকবে এবং প্রত্যেকটি ফ্যান একটি সিঙ্গেল কেবলের মাধ্যমে ডিজি চেইন অবস্থায় থাকে। তো এই কুলারের ফ্যানগুলো হচ্ছে প্রত্যেকটা একটা সিঙ্গেল কেবলের মাধ্যমে ডিজি চেইন করা। আমরা চাইলে এগুলোকে খুলতে পারি। আরে ভাই খোল, হ্যাঁ
এই কেবলগুলোর একটা প্রবলেম হচ্ছে আপনি যদি একবার খুলে ফেলেন তো লাগাইতে গেলে আপনার অনেক প্যারা খাওয়া লাগবে, কারণ কেবলগুলো একদম খাপে খাপ মাপে। তো একটু যদি 19-20 হয় আপনার বসাইতে, তখন দেখা যেতে পারে ভিতরে যে পিনটা আছে এটা ভেঙেও যেতে পারে। তো খুব সাবধানে এই কেবলগুলোকে হ্যান্ডেল করার জন্য অনুরোধ করা হয়। তো ডিপপুল চাইলে এই কেবলগুলোকে ফেলে অন্য কোনো কিছুতে ইমপ্লিমেন্ট করতে পারে। কেবলের কথা যেহেতু উঠলোই, তাহলে এই কুলারের অন্যান্য কেবলের কথা একটু বলে নেওয়া যায়। অন্যান্য কেবলগুলোর মধ্যে রয়েছে পাম্প থেকে বের হওয়া 3টা কেবল। একটা হচ্ছে পাম্পের পিডব্লিউএম কন্ট্রোলার কেবল, একটা হচ্ছে পাম্পের এআরজিবি কেবল, আর একটা হচ্ছে পাম্পের ডিসপ্লের জন্য ইউএসবি কেবল। আর ফ্যানের সিঙ্গেল ডেজি চেইন কেবল থেকে বের হচ্ছে একটি পিডব্লিউএম কন্ট্রোলার কেবল এবং একটি এআরজিবি কেবল। এগুলোর টিউবের নিচের প্রান্ত থেকে আমরা দেখতে পাচ্ছি সুতার মতো কিছু অংশ বের হয়ে যাচ্ছে, কেননা হয়তোবা কিছু স্ক্র্যাচের জন্য। বাট এত সহজে এই নাইলন ব্রেডের স্লিভগুলো ছিঁড়ে যাবে বা সুতাগুলো বের হয়ে যাবে আমরা এক্সপেক্ট করি নাই, কেননা এটা ইউজ হয়েছে মাত্র মনে হয় 3 সপ্তাহ বা তার বেশি হবে। 3 সপ্তাহের বেশি আসলে হওয়ার কোনো সুযোগ নেই, বাট 3 সপ্তাহের মতোই হবে। সো এত তাড়াতাড়ি এটা এক্সপেক্টেড ছিল না। এই কুলারের ফ্যানের স্পিড 400 থেকে 2400 আরপিএম পর্যন্ত আপনি কন্ট্রোল করতে পারবেন এবং এর ম্যাক্সিমাম এয়ার ফ্লো হচ্ছে 66.23 সিএফএম এবং ফ্যানের এয়ার প্রেশার হচ্ছে 3.27 মিলিমিটার একিউ, যা কিনা মিস্টিক 360 যে ফ্যানগুলো ছিল তার থেকে অনেকটাই কম, যার কারণে হয়তোবা এখানে পারফরমেন্সেরও কিছু স্যাক্রিফাইস থাকতে পারে, বাট সেটা টেস্টিং সেকশনেই বোঝা যাবে। ডিপকুল ক্লেম করেছে এই কুলারটির ম্যাক্সিমাম নয়েজ 36.07 ডিবি, বাট এটা কতটুকু সত্য আমি জানি না, কারণ এটাতে তারা সবাই একটু কম ক্লেম করে। দেখা যায় যে ফুল আরপিএম এ বা অন্যান্য সিনারিওতে এই নয়েজগুলো একটু বেশিই থাকে। এখন পর্যন্ত আমরা সাউন্ড টেস্টিং জিনিসটাকে টোটালি ইমপ্লিমেন্ট করতে পারিনি, কারণ আমাদের অ্যাকুস্টিক রুমের অভাব রয়েছে। আপনারা একটু ফান্ডিং করেন, টাকা পয়সা মাইরা দেই, তারপরে হচ্ছে একটু অ্যাকুস্টিক রুম একটা বানাই, সমস্যা নেই। তবে কুলারটাকে আপনি যখন মোটামুটি একটা ক্লোজড এনভায়রনমেন্টে ব্যবহার করবেন, অর্থাৎ কেসের মধ্যে, তখন এটার নয়েজটা আপনি একটু কমই শুনতে পারবেন। কিন্তু দেখা যায় আমরা ওপেন টেস্ট বেঞ্চে টেস্ট করে থাকি, যার কারণে হচ্ছে নয়েজটা আমরা একটু বেশি লাউড শুনতে পাই। এই কারণে অনেক সময় সাউন্ডটা একটু ইরিটেটিং লাগে, তবে জিগমাটেক থেকে অনেকটাই কম ইরিটেটিং লাগে। জিগমাটেক খুবই নয়েজি ছিল, যেটা আমরা আগের রিভিউতে বলেছিলাম জিগমাটেক কানেক্ট প্রো 360 ক্ষেত্রে, এবং সেই প্রবলেমটা কেন হচ্ছে এবং তার সলভও কি সেটাও আমরা বলে দিয়েছিলাম। চাইলে আপনারা জিগমাটেক কানেক্ট প্রো 360 ভিডিওটাও দেখে আসতে পারেন, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। ডিপকুলের এই ফ্যানগুলোতে ব্যবহার করেছে হাইড্রোলিক বেয়ারিং, যেখানে এই বাজেটে বা এর থেকে কম বাজেটে আর্কটিক বা থার্মাল রাইড ফ্লুইড ডাইনামিক বেয়ারিং গুলো দিয়ে থাকে। এন্ড এট দিস পয়েন্ট আর্কটিক বি লাইক ডু দিস এন্ড দেন টক। তবে হাইড্রোলিক বেয়ারিং যে একদমই ফেলে দেওয়ার মতো তা কিন্তু নয়। তবে 10,000 টাকার বেশি দামি কুলারগুলোতে এই ধরনের হাইড্রোলিক বেয়ারিং ব্যবহার করা যুক্তিযুক্ত নয়। তাও যুক্তিযুক্ত হয় যদি না আপনি একটা রেঞ্জের মধ্যে এসে অনেক বেশি ফিচার দিচ্ছেন, তখন দেখা যায় কোথাও না কোথাও কস্ট কাটিং এর জন্য আপনি ফ্লুইড ডাইনামিকের জায়গায় হাইড্রোলিক বেয়ারিং ব্যবহার করছেন। বাট এখানে এমন কিছুই ঘটেনি যার কারণে আপনাকে ফ্লুইড ডাইনামিককে বাদ দিয়ে হাইড্রোলিক বেয়ারিং ব্যবহার করতে হবে। এবারে চলেন চট করে কুলারটাকে ইনস্টল করে নেওয়া যায়। যেহেতু আমরা কুলারটা আমাদের ইন্টেল সিস্টেমে ইনস্টল করব, তাই প্রথমে ইন্টেলের ব্যাকপ্লেট নিচে দিয়ে তার উপরে প্লাস্টিক স্পেসারসগুলো বসিয়ে পাম্পটিকে থাম্ব স্ক্রু দিয়ে টাইট দিলেই কুলারটি ইনস্টল হয়ে যাবে। কুলারটি ইনস্টল হয়ে গেলে তখন আপনি ফ্যানের পিডব্লিউএম কানেক্টর এবং পাম্পের পিডব্লিউএম কানেক্টরগুলো লাগিয়ে ফেলতে পারেন এবং এআরজিবি গুলোকে যে কোনো একটি মাদারবোর্ডের পিনের সাথে লাগিয়ে সবগুলোকে ডিজি চেঞ্জ করে দিতে পারেন। তবে ডিসপ্লের জন্য আপনাকে ইন্টারনাল ইউএসবি কানেক্টরটি মাদারবোর্ডের একটা ইউএসবি কানেক্টরের সাথে লাগিয়ে দিতে হবে। অ্যান্ড ইনস্টলেশন প্রসেসটা খুবই সিম্পল, অ্যান্ড এটাকে তারা আবার মার্কেটিংও করছে সিম্পলিফাইড ইনস্টলেশন প্রসেস হিসেবে। বাট সবগুলো কুলার তো এই সেম ভাবে ইনস্টল হয়, সিম্পলিফাইডের কি হলো? বলার ধরনে আমরা আসলে সিম্পল করে ফেলছি। যাই হোক, তবে আর্কটিক অনেক কমপ্লিকেটেড জিনিস দেয় ভাই। এখন এই কুলার ভিডিওর মোস্ট ইম্পর্টেন্ট বা ইন্টারেস্টিং পার্ট এর পারফরমেন্স রেজাল্ট জানার পালা। তবে তার আগে আমাদের টেস্ট সিস্টেমের যে স্পেসিফিকেশন আছে সেটা স্ক্রিনে দেখতে পারবেন। পারফরমেন্স টেস্টের ক্ষেত্রে আপনারা হয়তো স্ক্রিনে আমাদের গ্রাফ দেখতে পাচ্ছেন, যেখানে সিঙ্গেল কোর টেম্পারেচার আপনারা অ্যাভারেজ দেখতে পাচ্ছেন এই কুলারের জন্য 52.42 ডিগ্রি সেলসিয়াস এবং ম্যাক্সিমাম টেম্পারেচার 61.33 ডিগ্রি সেলসিয়াস, এবং মাল্টি কোরের ক্ষেত্রে অ্যাভারেজ টেম্পারেচার ছিল 80 ডিগ্রি সেলসিয়াস এবং ম্যাক্স টেম্পারেচার ছিল 84.67 ডিগ্রি সেলসিয়াস। আশা করি আপনারা টেম্পারেচারের চার্ট দেখে আইডেন্টিফাই করতে পারছেন এই কুলারটা কোন পজিশনে বিলং করে এবং এই প্রাইস রেঞ্জে আপনার কেনা উচিত হবে কিনা সেটাও আপনি নিজেই
জাজ করতে পারছেন। এবারে এক নজরে জেনে নেওয়া যাক এই কুলারের প্রোজ অ্যান্ড কনস। সবচেয়ে ভালো দিক হচ্ছে এলসিডি আইপিএস প্যানেল, যেটা কাস্টমাইজেবল এবং এর সাথে একটা ভালো সফটওয়্যারের কম্বিনেশন। সেকেন্ড ভালো দিকটা হচ্ছে এর জেন মোড, অর্থাৎ মনিটরিং এর সময় আপনি চাইলে লো রিসোর্স ইউজ করতে পারেন। অ্যান্ড থার্ডলি ডিসেন্ট পারফরমেন্স অ্যাকর্ডিং টু দ্য প্রাইস। কনস হিসেবে প্রথমে বলা যায় ডিজাইন টেস্টটা সবার জন্য নাও হতে পারে, এক্ষেত্রে এটা সাবজেক্টিভ ব্যাপার, আপনাদের কনসিডারেশনে রইল। মিস্টিকের মতো জাইরোস্কোপিক সেন্সর নেই এবং এতে ব্যবহার করেছে হাইড্রোলিক বিয়ারিং। অ্যান্ড ফাইনালি এই কুলারটা আপনারা কেন কিনবেন বা কারা কিনবেন? যারা এই প্রাইস রেঞ্জের আশেপাশে মোটামুটি একটা ডিসেন্ট ডিসপ্লে সহ কুলার খুঁজতেছিলেন তারা এটা নিতে পারেন, যেহেতু মিস্টিক এখন মার্কেটে নাই। মিস্টিক থাকলে হয়তো বা বলা যেত যে এইটা আপনারা নিয়ে নেন চোখ বন্ধ করে, বাট মিস্টিকের প্রাইসটা হঠাৎ করে অনেক বাড়িয়ে দেওয়া হয়েছিল এবং সেটাকে এখন ইউএলও পাঠিয়ে দেওয়া হয়েছে, তাই ওটা নাই। সেক্ষেত্রে আপনারা এটাকে কনসিডার করতে পারেন। এটার স্পেক্সটা কিছুটা থার্মাল রাইড বা অন্যান্য যে এক্সিস্টিং কুলারগুলো আছে সেগুলো থেকে একটু ভালো, তো পারফরমেন্সের চার্ট অনুযায়ী সেটা আপনারা কম্পেয়ার করে নিতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। তবে এই ডিজাইনটা নিয়ে আমার একটু খুঁতখুঁতানি রয়েছে, সেটা হইতেছে সাবজেক্টিভ ব্যাপার, তো এই জিনিসটা আপনারা নিজেরা কনসিডার করে চয়েস করতে পারেন। রেকমেন্ডেড থাকবে এই কুলারটাকে আপনারা কোর আল্ট্রা 7 এর সিপিইউ কে ক্রস করে যাবেন না, অথবা হচ্ছে এমডির ক্ষেত্রে 7900X বা 9900X এ ক্রস করে যাবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।